এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমাদের যখনই আমরা অ্যাডমিশন কোশ্চেন সলভ করতে যাব বা অ্যাডমিশন পরীক্ষা দিতে যাব, এই ডট গুণ থেকে কোনো না কোনো কোশ্চেন আসে। বিশেষ করে যাদের টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে কোশ্চেন প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় অলমোস্ট করেই, প্রায় প্রত্যেক বছরেই এই টপিক থেকে একটা কোশ্চেন আসে। তো এই জন্য আমরা এটা করব। এটা খুবই 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 সহজ একটা টপিকটার নাম হচ্ছে ভেক্টর রাশির ডট গুণ। তো এই ডট গুণ টপিকটা আমার মতে এই পুরো ভেক্টর অধ্যায়ের সব থেকে সহজ একটা টপিক। তো চলো আমরা ডট গুণটার একটু বেসিক ক্লাস শুরু করি। তাহলে আমরা আজকে শিখবো হচ্ছে ভেক্টর রাশির গুণ। ভেক্টর রাশির গুণ। দেখো, দুইটা ভেক্টর রাশি দুই ভাবে গুণ করা যাইতে পারে। দুইটা ভেক্টর রাশি একে অপরের সাথে গুণের পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডট গুণ আর একটা হলো ক্রস গুণ। দুইটা ভেক্টর রাশি যদি পরস্পরের সাথে গুণ করতে চাও তাহলে পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হলো ডট গুণ বা এটার আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণ, আরেকটা হচ্ছে ক্রস গুণ, এটার আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণ। তাহলে দুইটা ভেক্টর রাশি পরস্পরের সাথে গুণের পদ্ধতি হচ্ছে দুইটা ভেক্টর রাশি গুণের পদ্ধতি, কিন্তু আমরা স্কেলার রাশির কথা বলতেছি। দুইটা ভেক্টর রাশি পরস্পরের সাথে গুণ হতে পারে দুই ভাবে। একটা হচ্ছে ডট গুণ আর একটা হলো ক্রস গুণ। দেখো, ডট গুণের আরেকটা নাম হচ্ছে স্কেলার গুণ আর ক্রস গুণের আরেকটা নাম হচ্ছে ভেক্টর গুণ। আরেকটা কথা একটু বলে রাখি, একটা স্কেলার রাশির সাথে একটা ভেক্টর রাশি কিন্তু একভাবেই গুণ হতে পারে, যেটা হচ্ছে সাধারণ গুণ। কিভাবে আমরা একটু চিন্তা করি, ধরো একটা ভেক্টর রাশি হচ্ছে 5i ক্যাপ, তার সাথে একটা স্কেলার রাশি মানে যার শুধু মান আছে যেরকম 3, গুণ করলে কত আসবে 15i ক্যাপ। এটা কিন্তু একভাবেই হইতে পারে, অন্য কোনো ভাবে সম্ভব না। এটা হচ্ছে সাধারণ নিয়মের গুণ। তাহলে একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশি গুণ হয় একভাবেই, কিন্তু দুইটা ভেক্টর রাশির গুণের পদ্ধতি হচ্ছে দুইটা ভেক্টর রাশিকে যদি গুণ করতে চাও তাহলে তুমি ডট গুণও করতে পারো, ক্রস গুণও করতে পারো। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ডট গুণ। তাহলে আমরা একটু ডট গুণটা নিয়ে আজকে একটু পড়াশোনা করার চেষ্টা করব। তো এটার আরেকটা নাম কেন স্কেলার গুণ, দেখো, দুইটা ভেক্টর রাশি গুণ করলে এখানে গুণফল হিসেবে একটা স্কেলার রাশি পাওয়া যায়। এক্ষেত্রে দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল হিসেবে একটা স্কেলার রাশি পাওয়া যায়, তাই এটার নাম হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ। এক্ষেত্রে তুমি গুণ করবা দুইটা ভেক্টর রাশি, কিন্তু অ্যান্সার পাবা হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে তুমি এখানে ইনপুট আকারে দিবা হচ্ছে দুইটি ভেক্টর রাশি। ইনপুট আকারে তুমি দিবা হচ্ছে দুইটি ভেক্টর, আর আউটপুট আকারে কি পাবা? আউটপুট পাবা হচ্ছে একটি স্কেলার। এটা একটু মাথায় রাখতে হবে। ইনপুট আকারে গুণ করবা হচ্ছে দুইটা ভেক্টর রাশি, আর আউটপুট আকারে পাবা তুমি হচ্ছে একটি স্কেলার রাশি। যেহেতু এখানে আউটপুট একটা স্কেলার রাশি পাওয়া যায়, তাই এটার নাম হচ্ছে স্কেলার গুণ। তাহলে তুমি এভাবে সংজ্ঞায়িত নিজেই বানাইতে পারা যে হচ্ছে মানে ভেক্টর রাশির যে গুণনের মাধ্যমে দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে গুণফল একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাকে আমরা বলতে পারি হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ। ভেক্টর রাশি যে গুণের পদ্ধতিতে আমরা দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে একটা স্কেলার রাশি পাবো, তাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশির স্কেলার গুণ বা ডট গুণ। এটাকে প্রকাশ করা হয় কিভাবে? ধরো দুইটা ভেক্টর রাশি, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, এই দুটাকে যদি গুণ করতে চাও ডট গুণ, সামনে মাঝখানে একটা ডট চিহ্ন দিতে হবে। এটাই হলো প্রকাশের নিয়ম। স্বাভাবিকভাবে ডট গুণ যেহেতু, তাহলে তুমি ডটের সাহায্যে প্রকাশ করবে। তাহলে এখন ডট গুণের রুলসটা কি? ডট গুণের রুলসটা আমরা একটু দেখি। ধরো এখানে যদি একটা ভেক্টর রাশি থাকে এ ভেক্টর, এখানে যদি একটা ভেক্টর রাশি থাকে বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, অবশ্যই মধ্যবর্তী কোণ নেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে আদি বিন্দুগুলো যেন এক জায়গায় থাকে, নয়তো শেষ বিন্দুগুলো যাতে এক জায়গায় থাকে। তাহলে এদের ডট গুণফল হবে a ডট বি ইকুয়ালস টু a b cos থিটা। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফলের রুলসটা কি? a ডট বি যদি হয় তাহলে a b cos থিটা, যদি p ডট q হয় p q cos থিটা, যদি r ডট s হয় r s cos থিটা। তাহলে এখানে দেখো, এখানে আমি ভেক্টর চিহ্ন দিয়েছি, এখানে কোনো ভেক্টর চিহ্ন দেইনি। তাহলে এই জায়গায় a দ্বারা কি বোঝায়? a ভেক্টর এর শুধুমাত্র মান। আর b দ্বারা কি বোঝায়? b ভেক্টর এর শুধুমাত্র মান। আর থিটা দ্বারা কি বোঝায়? ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। অবশ্যই মধ্যবর্তী কোণ নির্ণয়ের সময় আদি বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে, শেষ বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে, তাছাড়া কিন্তু মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে না। তাহলে দেখো, এটাই হচ্ছে মূল কাহিনী। এবার দেখো একটা ছোট্ট আমরা প্র্যাকটিস করি। ধরো এইদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ধরো f1 ভেক্টর। আচ্ছা, এ ভেক্টরই দিলাম। এটার আরেকবার একটু বলি। তাহলে দুইটা ভেক্টর, যদি একটা ভেক্টর হয় এ ভেক্টর আর একটা যদি বি ভেক্টর হয়, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে তাদের ডট গুণফল হবে a ডট b ইকুয়ালস টু
এ ডট বি ইকুয়ালস টু হবে এ বি কস থিটা, যেখানে এ বলতে এই ভেক্টরের মান, বি বলতে বি ভেক্টরের মান, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। অবশ্যই মধ্যবর্তী কোণ নির্ণয়ের সময় আদি বিন্দুগুলো এক জায়গায় আনতে হবে অথবা শেষ বিন্দুগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একটা প্রশ্ন করতে দিয়েছিলাম যে এ ডট বি ইকুয়ালস টু হোয়াট। তাহলে এ ডট বি করার সময় একটা ভেক্টরের শেষ বিন্দু আর একটা ভেক্টরের শুরু বিন্দু হয়ে গেছিল, এইভাবে মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় না। তাহলে মধ্যবর্তী কোণ নেওয়ার জন্য কি করতে হবে, বি ভেক্টরকে স্থানান্তর করে দেওয়া হয়েছে। স্থানান্তর করে দিলে একটা শেষ বিন্দু, একটা শুরুর বিন্দু এবং আরেকটা শুরুর বিন্দু, মানে দুইটা ভেক্টরের আদি বিন্দু এক জায়গায় চলে আসছে। তখন এইটুকু হবে মধ্যবর্তী কোণ। পুরোটা একটা সরল রেখা ছিল, একটা সরল রেখায় 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটুকু যদি 30 হয়, বাকিটুকু হবে 180 মাইনাস 30 মানে হচ্ছে 150। এখন মান বসায় যা আসবে তাই। তবে যেটা বললাম এইভাবে পরীক্ষায় আসেন। তো ডট গুণ আসে হচ্ছে অবস্থান ভেক্টরের সাহায্যে। যদি অবস্থান ভেক্টর দেওয়া থাকে এবং অবস্থান ভেক্টরের ডট গুণ আমাদেরকে নির্ণয় করতে হয়। অবস্থান ভেক্টর দেওয়া থাকে, অবস্থান ভেক্টরের ডট গুণ আমাদের নির্ণয় করতে হয়। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস, ডট গুণ যেহেতু পড়তেছে এর একটু তাৎপর্যগুলো পড়ার আগে একটু দেখাই। ধরো এ ডট বি আমি করলাম, তাহলে কি পাওয়া যাবে, এ বি কস থিটা। আচ্ছা, যদি আমি বি ডট এ করি তাহলে কি পাওয়া যাবে, বি এ কস থিটা। বলো তো এ বি কস থিটা আর বি এ কস থিটার মধ্যে কোনো পার্থক্য আছে? দুটো তো শুধুমাত্র মান নির্দেশ করতেছে, দুইটা মানের গুণফল, দুইটা মানের গুণফল 2 গুণন 3, 3 গুণন 2, অ্যান্সার কি আলাদা আসবে? না। তাহলে এ ডট বি করলে যে অ্যান্সার পাচ্ছ, বি ডট এ করলে কি একই অ্যান্সার পাচ্ছ না? এ ডট বি করলে যে অ্যান্সার পাচ্ছ, বি ডট এ করলে কিন্তু সেম অ্যান্সার পাচ্ছ। যেহেতু সেম অ্যান্সার পাচ্ছ, তাহলে কি আমি বলতে পারবো না যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ? বলা যাবে। তার মানে ভেক্টর দ্বয় তাদের অবস্থান বিনিময় করলেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না। অবস্থান বিনিময় করতেছে, তার মানে এ এর জায়গায় বি আসছে, বি এর জায়গায় এ আসছে, কোনো পরিবর্তন কি হচ্ছে না। এই জন্য আমরা বলতে পারি যে ডট গুণফল বিনিময় বিধি মেনে চলে। বিনিময় বিধি মেনে চলে। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে ডট গুণফল বিনিময় বিধি মেনে চলে কেন। তার কারণ তুমি যে চিত্র আঁকায় বলে দেবা যে এ ডট বি এর যে অ্যান্সার আসছে, বি ডট ই এর অ্যান্সার সেম আসছে, তাহলে যেহেতু অবস্থান বিনিময় করলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই আমরা বলতে পারি ডট গুণফল বিনিময় বিধি মেনে চলে। এবার ডট গুণফলের সাহায্যে কি বের করা যায়? আমরা যখন হচ্ছে ভেক্টর উপাংশের ক্লাস করছিলাম, সেখানে আমরা দেখছিলাম উপাংশ আসলে লম্ব বিক্ষেপের দিক সহ প্রকাশ করলেই উপাংশ হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো এখানে যদি ডট গুণ করি লম্ব বিক্ষেপ বের করা যাবে। দুইটা ভেক্টরে ডট গুণ করলে সেখানে লম্ব বিক্ষেপ বের করা যায়। তাহলে কিভাবে বের করা যাবে, কেন বের করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটার একটু তাৎপর্য পড়ব যে ডট গুণফলের তাৎপর্য, এটা করে কি পাওয়া যায়। ধরো এখানে আমরা একটা ভেক্টর দিলাম এ ভেক্টর, এই জায়গায় একটা ভেক্টর দিলাম বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন আমি কি করতেছি, দুইটা ভেক্টরের ডট গুণ করতেছি, এ ডট বি করলাম। এ ডট বি মানে এ বি কজ থিটা। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যদি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ চাই, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে যে কি বলছিলাম উপর থেকে একটা টর্চ ফেলতে হবে যেটা লম্বালম্বি ভাবে ছায়া দিবে। তাহলে ঠিক এতটুকুই হচ্ছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ, যেহেতু বি এর সাথে অ্যাঙ্গেল থিটা, তাহলে এদিকে কি আসবে, এ কস থিটা আসছে না? আচ্ছা, তাহলে এখন একটু জিনিসটা চিন্তা করো, এখানে কি ছিল, এ বি কস থিটা, এটাকে যদি একটু সাজায় লিখি বি এ কস থিটা লিখলে কোনো সমস্যা? তাহলে দেখো এই যে এ কস থিটা, এটাই কি লম্ব বিক্ষেপ হচ্ছে না? তাহলে দেখো বি হচ্ছে একটা ভেক্টরের মান, একটি ভেক্টর এর মান ইনটু ওর সাথে কি করতেছি, যে ভেক্টরের তুমি মান নিছো, মনোযোগ দিয়ে দেখো কোন ভেক্টরের মান নিছো, বি ভেক্টরের। এই যে এ কস থিটাটা কি, বি ভেক্টর বরাবর অপর ভেক্টরের উপাংশ না? তাহলে যে ভেক্টরের মান নিছো ওই ভেক্টর বরাবর, ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের কি পাওয়া যাচ্ছে বলতো, লম্ব বিক্ষেপ পাওয়া যাচ্ছে। উপাংশের জন্য তো দিক দরকার, তখন আবার যে একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা ডট গুণ করলে কি পাই, কোনো একটা ভেক্টরের মান পাই এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ পেয়ে যাই। এটাই হলো তাৎপর্য, অর্থাৎ ডট গুণ করলে লম্ব বিক্ষেপ পাওয়া যায়। আচ্ছা, যদি ভাইয়া উল্টা কাজ করতাম, ধরো এই দিকেই আছে এ ভেক্টর, এই দিকেই আছে ধরো বি ভেক্টর, এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা, আবারও তুমি দুইটা ভেক্টরের ডট গুণ করো, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। দেখো তো এখন আবার এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ যদি চাই, উপর থেকে টর্চ ফেললাম,
তাহলে এই যে এতটুকু লম্ব বিক্ষেপ, যেহেতু এ ভেক্টরের সাথে উৎপন্ন কোণ থিটা, এই দিক বরাবর আসবে হচ্ছে বি কস থিটা, এই দিক বরাবর আসবে হচ্ছে বি কস থিটা। তাহলে বি কস থিটা জিনিসটা কি দেখো, এখানে আমরা এ লিখছি, তাহলে এ হচ্ছে একটি ভেক্টরের মান, একটি ভেক্টর এর মান, আর এইটুকু কি দেখো তো, ওই ভেক্টর বরাবর যে ভেক্টরের মান নিছি, কোন ভেক্টরের মান নিছি, এ ভেক্টর, ওই ভেক্টর বরাবর বি এর লম্ব বিক্ষেপ। দেখো যে বি কস থিটা কোন বরাবর, এ বরাবর, তাহলে ওই এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বি কস থিটা। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, দেখো মিল আছে, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা, এ এর লম্ব বিক্ষেপ এ কস থিটা। তাহলে একটি ভেক্টরের মান গুণন ওই ভেক্টর বরাবর মানে এ বরাবর অপর ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। তাহলে তুমি এ বি কস থিটা লেখো বা বি এ কস থিটা লেখো, সববারই তুমি কি পাবা, যে কোনো একটা ভেক্টরের মান পাবা এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ তুমি পেয়ে যাবা। তাহলে আমরা যদি ডট গুণ করি তাহলে এইভাবে লম্ব বিক্ষেপটা কিন্তু বের করে নিতে পারবো। তাহলে আমরা যখন ম্যাথ করব তখন দেখবো আমাদেরকে এরকম দুটো অবস্থান ভেক্টর আকারে যদি দেওয়া থাকে, তাহলে আমাদের লম্ব বিক্ষেপ বের করতে বললে ডট গুণফল করে দিব। কিভাবে করবো আমরা ম্যাথের ভিতরে শিখবো। আপাতত দেখো এইটুকু ক্লিয়ার কিনা, ডট গুণফলের বেসিক ক্লাস এইটুকুই, আমরা এখন একটু ডট গুণফল শিখবো। আয়ত একক ভেক্টরের ডট গুণ, এটা বাম পাশে আমরা করতেছি। আয়ত একক ভেক্টর এর ডট গুণ, বলতো আয়ত একক ভেক্টর কয়টা, আয়ত একক ভেক্টর কয়টা, তিনটা। আয়ত একক ভেক্টর এর ডট গুণ, আয়ত একক ভেক্টর তিনটা কি কি, একটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, আর একটা হচ্ছে কে ক্যাপ। আয়ত একক ভেক্টর কাকে বলে, সঙ্গে আমরা পড়ছিলাম ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর তিনটে একক ভেক্টর কল্পনা করা হয়, এদেরকে আমরা বলি হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে এখন দেখো আমরা আয়ত একক ভেক্টরগুলো ডট গুণ করব। প্রথমে ধরো আমি আই ডট আই করব, আই ডট আই। দেখো একটু আগে আমরা ডট গুণফল কিভাবে করতেছি, দুইটা ভেক্টর ডট গুণফল এ ডট সমান সমান এ বি কস থিটা, এ বি কস থিটা। তাহলে এখানে ছিল কি আই ডট আই, তাহলে আই ডট আই মানে আই আই কস থিটা, মানে এ ডট বি ছিল এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান গুণন তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে এখানে আই ভেক্টর, তাহলে আই ভেক্টরের মান শুধু আই, এই আই ভেক্টরের মান শুধু আই, কস ইনটু এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন তুমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো জেড অক্ষ। প্রত্যেকটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দেখো আই ক্যাপ কোন দিকে, এক্স অক্ষের দিকে, জে ক্যাপ কোন দিকে, ওয়াই অক্ষের দিকে, কে ক্যাপ কোন দিকে, জেড অক্ষের দিকে। দেখো তো আই ক্যাপ এবং আই ক্যাপ দুইটাই কি এক্স অক্ষের দিকে না, দুটো যদি একই দিকে হয়, দুইটা ভেক্টর যদি একই দিকে হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ থিটা কত ডিগ্রি ভাইয়া, দুইটা ভেক্টর একই দিকে হলে মধ্যবর্তী কোণ থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে আই ভেক্টরের মান কত, 1, যেহেতু একক ভেক্টর, এই যে একক ভেক্টর মান 1, এটার মান কত, পরবর্তী আই ভেক্টরের মান 1 ইন্টু cos 0 ডিগ্রি। বলো তো cos 0 ডিগ্রির মান কত, 1, cos 0 ডিগ্রির মানও হচ্ছে 1। তাহলে সবগুলা করলে আসলে কি পাওয়া যাচ্ছে, 1। তাহলে আই ডট আই সমান সমান কত, 1। বুঝছি, আই ডট আই মানে 1। তাহলে দেখি তো ভাইয়া জে ডট জে করলে কত হবে, তাহলে দেখো জে জে cos থিটা, যে ভেক্টরের মান হচ্ছে 1 ওই ভেক্টরের মানও হচ্ছে 1 ইন্টু cos থিটার মানটা একটু খেয়াল করতে হবে। দেখো একটা ভেক্টর হচ্ছে জে, আর একটা ভেক্টরও হলো জে, যে ভেক্টর ওয়াই অক্ষ বরাবর কাজ করে, আর একটা যে ভেক্টর কোন দিকে, ওয়াই অক্ষের দিকে। তাহলে দুইটা যে ভেক্টর ওয়াই অক্ষের দিকে মানে একই দিকে না, তো দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু কত, 1। তাহলে গুণফল কত পাওয়া যাচ্ছে, 1। তাহলে জে ডট জে করলে কত পাওয়া যাবে, 1। তাহলে বলো তো আমরা যদি কে ডট কে করি, কে ডট কে করলে কত অ্যান্সার আসবে, কারণ দুইটাই কোন দিকে বলো তো, জেড অক্ষের দিকে, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 1, একই দিকে। তাহলে এই তো, তাহলে আয়তাকার ভেক্টরের ডট গুণফল আমরা শিখে ফেলছি, একই দিকে ক্রিয়াশীল আয়তাকার ভেক্টরগুলো, যদি সবগুলো একই দিকে না হয়। চলো তার একটা করে এই পাশে ধরো আই ডট জে ক্যাপ, আই ডট জে,
তাহলে ভাইয়া প্রথমে আই, তারপরে জে, তারপরে কস থিটা। এবার থিটা মানটা আগে বসাই নি। আই ভেক্টরের মান 1, জে ভেক্টরের মান হচ্ছে 1 কস। মনোযোগ দিয়ে দেখি, একটা হচ্ছে আই ভেক্টর কোন দিকে, এক্স অক্ষের দিকে, একটা আই ভেক্টর কোন দিকে, এক্স অক্ষের দিকে, আর একটা জে ভেক্টর কোন দিকে, ওয়াই অক্ষের দিকে। একটা এক্স অক্ষের দিকে আর একটা ওয়াই অক্ষের দিকে, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে এইবার এই যে থিটা, এটা কি আর 0 ডিগ্রি হবে? 90 ডিগ্রি। বলতো cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে এই অ্যান্সার কত আসতেছে? তাহলে i ডট জে দ্যাট ইজ ইকুয়ালস টু সি। আচ্ছা তাহলে আমি যদি i, আচ্ছা জে ডট কে করি, জে ডট কে, জে ডট কে, তাহলে একটু হিসাব করি। জে কে cos থিটা। দেখো তো জে ভেক্টর আর কে ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। থিটাটা হচ্ছে জে ভেক্টর আর কে ভেক্টরের মধ্যবর্তী কোণ। জে ভেক্টর ওয়াই অক্ষের দিকে, জে ওয়াই অক্ষের দিকে, কে কোন অক্ষের দিকে? জেড। একটা ওয়াই অক্ষের দিকে, একটা জেড অক্ষের দিকে। তাহলে একটা ওয়াই অক্ষের দিকে আর একটা জেড অক্ষের দিকে হলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ প্রত্যেকটা অক্ষই প্রত্যেকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই অ্যান্সারটাও একবারে লিখে দিলাম। আচ্ছা জে কে cos 90, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে টোটাল অ্যান্সার 0। তাহলে দেখো জে ডট কে করলে কত পাওয়া যাচ্ছে? 0। তাহলে বলো তো ভাইয়া আই ডট কে যদি করি, আই ডট কে, আই ডট কে হবে 0 ডিগ্রি, না শুধু 0। বুঝতে পারছি? তাহলে দেখো একই দিকে ক্রিয়াশীল একক ভেক্টরগুলোর বেলায় ক্রস ডট গুণফল হয় 1, কিন্তু যদি একই দিকে না হয় তাহলে কত আসবে? 0। একই দিকে হলে 1, এই যে জে আর জে একই দিকে, কে আর কে একই দিকে, আই আই একই দিকে, কিন্তু আই এবং জে কি একই দিকে? না, এই জন্য 0। জে এবং কে কি একই দিকে? না, 0। আই এবং কে কি একই দিকে? 0। আচ্ছা বলো তো আই ডট কে যদি 0 হয়, কে ডট আই করলে কত আসবে? আমরা তো একটু আগে বলে আসলাম যে ভেক্টরের ডট গুণ বিনিময় বিধি মেনে চলে। তার মানে আই ডট কে করলে যা আসবে অবস্থান বিনিময় করলেও সেম অ্যান্সারই আসবে। আয়তাকার ভেক্টর ডট গুণ আমরা শিখে ফেলছি। তাহলে এবার অবস্থান ভেক্টর আকারে আমাদের যেভাবে করতে দেয় সেটা আমরা একটু করি। ডান পাশে আমরা একটু এই কাজটা দেখার চেষ্টা করব। দেখা যাচ্ছে না? আমাদের আসলে পরীক্ষায় এইভাবে দেয়া থাকে অবস্থান ভেক্টর আকারে। আমাদের আসলে পরীক্ষায় এইভাবে দেয়া থাকে, এই যে এইভাবে অবস্থান ভেক্টর আকারে। একটা এ ভেক্টর দেয়া আছে অবস্থান ভেক্টর আকারে, আর একটা বি ভেক্টর দেয়া আছে অবস্থান ভেক্টর আকারে। তো এখন দেখো তোমাদেরকে বলছে এ ডট বি ইকুয়ালস টু হোয়াট, এ ডট বি ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখন ডট গুণফলের আমরা যদি নিয়মটা দেখি, এ ডট বি, তাহলে আমরা এ ভেক্টর লিখি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ ডট, বি ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন গতানুগতিক যে পদ্ধতিগুলো আমরা শিখছি গুণের, গুণফলের যে গতানুগতিক পদ্ধতিটা, সেই পদ্ধতিতে আমরা কি করি, এই 2 এর সাথে এই পুরাটা গুণ করব, 3 এর সাথেও এই পুরাটা গুণ করব, আবার এই কে এর সাথেও এই পুরাটা আবার গুণ করব। তাহলে 3 বার গুণ করতে হবে। 2i ক্যাপ দিয়ে পুরাটা গুণন, 3j ক্যাপ দিয়ে পুরোটা গুণন, আবার কে ক্যাপ দিয়ে পুরোটা গুণন। তাহলে এখন আমি একটা করে দেখাই, দেখি যে আসলে আমরা কিভাবে করি। তাহলে 2i ক্যাপ দিয়ে গুণ করলাম, 2i ক্যাপ ডট 3i ক্যাপ, তারপরে চিহ্নটা হলো মাইনাস, তাহলে 2i ক্যাপ ডট, ডট বা ক্রস দিলেই হলো, সরি ডট গুণ করতেছি, ডট জে ক্যাপ, তারপরে 2i ক্যাপ প্লাস 2i ক্যাপ ডট 4k ক্যাপ। এইভাবে করে সব লিখতে হবে। তা আমি একটা লিখে দেখাচ্ছি যে এইভাবে করে আমরা লিখবো কিনা। দেখো তো এখানে i এর সাথে যখন j এর ডট গুণ হবে, i এর সাথে j এর ডট গুণ করলে অ্যান্সার কত আসবে? 0। i এর সাথে যখন k এর ডট গুণ করবে অ্যান্সার কত আসবে? শুধু থাকবে কোথায়? এই যে এই জায়গায়। 2 আর 3 গুণ করলে কত হয়? i ডট i করলে কত হয়? 1। i ডট i, এই যে i ডট i করলে কত আসতেছে? 1। তাহলে বাকিগুলা কি থাকতেছে? আচ্ছা এবার তাহলে চিন্তা করো, এটার সাথে যখন পুরোটা মানে 2i ক্যাপের সাথে যখন পুরোটা গুণ করলা,
শুধু এই 3i এর সাথে গুণফলটা থাকলো, বাকি সবগুলা বাদ হয়ে গেছে। তাহলে যখন 3j এর সাথে পুরোটা গুণ করব, 3j এর সাথে যখন পুরোটা গুণ করব, 3j এর সাথে 3i গুণ করলাম, তাহলে i আর j গুণ করলে কত আসবে? 0। ওটা কি লেখার দরকার আছে তাইলে? আবার 3j এর সাথে যখন 4k গুণ করব, j এর সাথে k গুণ করলে কত আসবে? 0। ওই যে বিপরীত দিকে ক্রিয়াশীল গুলার কোনো ডট গুণফলের মান পাওয়া যায় না। তাহলে ভাইয়া কি করব? এত বড় কি করব প্রত্যেকবার? না, আমরা এত কাজ করব না। আমরা কি করব জানো? আমরা খুবই সহজ একটা টেকনিক অ্যাপ্লাই করব। যেহেতু i এর সাথে অন্যগুলা গুণ করলে কোনো অ্যান্সার পাওয়া যাচ্ছে না, তাহলে অন্যগুলাকে গুণ করব না। যেহেতু i এর সাথে অন্যগুলাকে গুণ করে অ্যান্সার পাওয়া যাচ্ছে না, ওগুলা করব না। তাহলে কি করব? এখানকার i এর সহগের সাথে, দেখো এখানকার i এর সহগের সাথে এখানকার i এর সহগ গুণ করব। তাহলে 3 দুগুণে কত আসতেছে? 6। আর এই যে i ডট i করলে কত আসে? 1। তাহলে ওটা লেখার কোনো দরকার। আচ্ছা, তারপরে এখানকার j এর সহগের সাথে এখানকার j এর সহগ গুণ করব। দেখো তো এখানে j এর সহগ কত? +3। এখানে j এর সহগ কত? -1। তাহলে কত আসতেছে? -3। তারপরে এখানকার k এর সহগের সাথে এখানকার k এর সহগ গুণ করব। এখানকার k এর সহগ হচ্ছে -1, এখানকার k এর সহগ হচ্ছে +4। তাহলে -4। দেখো তো এখানে অ্যানসার কত আসতেছে? -1। এটা হচ্ছে আমাদের ডট গুণফলের অ্যানসার। একটু বলো, এখানে কি i j কে কিছু থাকলো? i j কে কিছু না থাকলে এটা কি ভেক্টর হলো না স্কেলার হইলো? স্কেলার রাশি। আমরা প্রথমে বলছিলাম যে ডট গুণফলের বেলায় দুইটা যখন ভেক্টর রাশি ডট গুণ করবা, আউটপুট আকারে কি পাওয়া যাবে? স্কেলার রাশি। দেখো গুণ করছো দুইটা ভেক্টর রাশি, আর আউটপুট আকারে কি পাইছো? স্কেলার। তাহলে খুবই সহজ না? আরেকবার একটু মনে করাই দেই। i এর সহগের সাথে i এর সহগ গুণ করবা, j এর সহগের সাথে j এর সহগ গুণ করবা, k এর সহগের সাথে k এর সহগ গুণ করবা। আর কিচ্ছু করার দরকার নেই। এই জন্য আমি বললাম ডট গুণফল সব থেকে সহজ, অতি সহজেই পারবা। দেখো একটা তোমাদেরকে একটু করতে দেই, একদম চট করে ফেলবা, মুখে মুখেই, খাতায় না লিখলেও পারবা মনে হয়। একটা a ভেক্টরের আমি মান লিখলাম, ধরো 4i ক্যাপ প্লাস 6k ক্যাপ মাইনাস j ক্যাপ। তারপরে লিখলাম আরেকটা b ভেক্টর, ধরো লিখলাম 6j ক্যাপ প্লাস 2i ক্যাপ, এরকম লিখলাম। তাহলে আমি তোমাকে বলছি ভাইয়া a ডট b সমান কত? মুখে মুখে, খাতায় তোলার দরকার নেই, মুখে মুখে চেষ্টা করি, নিজেরা যা করে আমাকে খালি অ্যান্সার বলো তো দেখি। অ্যান্সার কিংবা খাতায় করতে পারো, তোমার যদি মনে চায় যে ভাই আমি খাতায় করলে ভালো পারবো, তাহলে খাতায় করো। কে নাই, তাহলে সহগ কত? 0। নাই তো 0। অ্যান্সার হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে 2। আচ্ছা, সবাই অ্যান্সার বলছে 2, আমি জানি না অ্যান্সার 2 কিনা। তোমাদের অ্যান্সার হচ্ছে 2, তাহলে আমি একটু বাছাই করি। তাহলে দেখো a ডট b, তাহলে সহগগুলোর গুণ করতে হবে। দেখো তো এখানে i এর সহগ কত? 4। এখানে i এর সহগ কত? তাহলে 4 দুগুণ 8। তাহলে এখানে j এর সহগ কত? এখানে j এর সহগ কত? তাহলে -6। এখানে k এর সহগ কত? এখানে k এর সহগ কত? নাই। তাহলে গুণফল 0। তাহলে কত আসতেছে? ভেরি গুড, সবাই পারছো। ডট গুণফল কি কঠিন? খুবই সহজ। এই অধ্যায়ের সবথেকে সহজ কোনো কিছু থাকলে সেটা ডট গুণফল। এই যে এখানে এটা দেওয়া, দেখো রিঅ্যারেঞ্জ করে নিতে হতে পারে। অনেকেই কি করে মনের খুশিতে, ভাইয়া এটার নিচে এইটা, এটার নিচে এটা গুণ করি, এরকম না। i এর সহগের সাথে i এর সহগ, j এর সহগের সাথে j এর সহগ গুণ করতে হবে। মনে রাখতে পারবো? আশা করি আমরা হচ্ছে পরবর্তীতে এমন একটা, ধরো যে 3টা এরকম ভেক্টর রাশি দিয়ে ডট গুণফল থেকে যত ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন আমরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ডট গুণফল শিখতেছিলাম। ডট গুণফলের যে মূল নিয়মটা সেটা আমরা শিখছিলাম। আয়ত একক ভেক্টর আকারে, যদি অবস্থান ভেক্টর আকারে কোনো ভেক্টর রাশি দেওয়া থাকে তাদের ডট গুণফল আমরা শিখছিলাম। ডট গুণফল হচ্ছে খুবই সহজ একটা টপিক। আমরা আরেকবার একটু মনে করাই দিই, একটু আগে আমরা করছিলাম, একটু আগে বলতে আমরা লাস্টলি ওটাই দেখছিলাম। তার একবার একটু মনে করাই দিই, খুবই সহজ কথা। ধরো a ডট b, দুইটা ভেক্টরের ডট গুণ। যদি a ভেক্টরের মান এমন হয় 2i প্লাস j মাইনাস k, আর b ভেক্টরের মান যদি এরকম হয় 3j প্লাস 4k মাইনাস 2i, এরকম যদি হয়, যদি এইরকম হয়, তাহলে তাদের ডট গুণফল করার নিয়মটা কি? ডট গুণফলের নিয়মটা হচ্ছে i এর সহগের সাথে i এর সহগের গুণফল হবে,
তাহলে এখানে i এর সহগ 2, এখানে i এর সহগ -2, তাহলে গুণফল হচ্ছে -4। এখানে j এর সহগ +1, এখানে j এর সহগ +3, তাহলে গুণফল হচ্ছে 3। এখানে k এর সহগ -1, k এর সহগ হচ্ছে +4, তাহলে গুণফল হচ্ছে -4। তাহলে টোটাল অ্যান্সার কত আসছে? -5। এটা আসলে আমাদের ডট গুণফলের নিয়ম। তো ডট গুণফলে মূলত আমাদের মাথায় রাখতে হয় সহগগুলোর গুণ করতে হবে। i এর সহগের সাথে i এর সহগ, j এর সহগের সাথে j এর সহগ এবং k এর সহগের সাথে k এর সহগের গুণটা করতে হবে। তো আমরা এখানে এখন আজকে দেখতে চাই যে ডট গুণফল থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। একটা উদ্দীপক থেকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন সাজাইতে চাই, যেগুলো কোশ্চেন করলে আশা করি ডট গুণফলে এর বাইরে কোনো কোশ্চেন আমাদের করতে হবে না। তাহলে একটা আমরা উদ্দীপক সাজাই, যে উদ্দীপক থেকে আমরা অনেকগুলো কোশ্চেন তৈরি করতে পারবো। তো ধরো এখানে আমি একটা ভেক্টর রাশির নাম লিখি a ভেক্টর, ধরো 6i ক্যাপ -2j ক্যাপ +5k ক্যাপ। তারপরে b ভেক্টর দিলাম, ধরো আমি লিখলাম হচ্ছে i ক্যাপ +2 3j ক্যাপ -4k ক্যাপ। c নামক আর একটা ভেক্টর দিলাম, এই ভেক্টর লিখলাম হচ্ছে 3 কোথাও লিখছি, আচ্ছা অন্য একটা সংখ্যা লিখি, 2 3 4 5 সবই লিখছি, 1 লিখছি। আচ্ছা 6i ক্যাপ +mj ক্যাপ +k ক্যাপ, আচ্ছা 2k ক্যাপ লিখি, এরকম। তো এখন এখান থেকে এক এক করে আমরা প্রশ্ন লিখতে থাকি, যে প্রশ্নগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। প্রথমটা a ডট b ইকুয়ালস টু হোয়াট, মানে a আর b ভেক্টরের ডট গুণ করতে হবে। 2 নাম্বারটা ধরো আমি বললাম যে a ভেক্টর ও b ভেক্টর এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটাকে সংক্ষেপে এভাবেও লেখা যায়, a ভেক্টর ক্যাপ b ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, এটা মানেও কিন্তু মধ্যবর্তী কোণ। আচ্ছা আর কি প্রশ্ন করা যাইতে পারে? মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা ভেক্টর দ্বয় কি a ও b ভেক্টর দ্বয়, a ভেক্টর, আচ্ছা মধ্যবর্তী কোণ আগে না লিখে a ও b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা এটা আগে লিখি। a ও b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কি না। আর এই পাশে লিখবো a ও b ভেক্টর দ্বয় এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে a ভেক্টর ক্যাপ b ভেক্টর ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা তারপরে আমরা কি প্রশ্ন করতে পারি? আমরা লিখতে পারি m এর মান কত হলে a ভেক্টর ও c ভেক্টর পরস্পর লম্ব হবে। তারপরে আমরা কি লিখতে পারি, ধরো a ভেক্টর বরাবর b ভেক্টর এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তারপরে আমরা আরো লিখতে পারি b ভেক্টর বরাবর a ভেক্টর এর উপাংশ নির্ণয় করো। আরো কি প্রশ্ন আমরা করতে পারি? a ভেক্টর x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। তারপরে আরো লিখতে পারি b ভেক্টর y ও z অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। লম্ব বিক্ষেপ উপাংশ আমরা করে ফেলছি। আচ্ছা আশা করা যায় এই কয়েকটা কোশ্চেন করলে আমরা ডট গুণফল থেকে আসা সকল ধরনের প্রশ্নের অ্যান্সার পারবো। এই প্রত্যেকটা কোশ্চেন খুবই সহজ এবং আমরা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে এগুলা সলভ করতে পারি। তো এই জন্য আমরা এক এক করে করা শুরু করব। দেখো 3টা ভেক্টর তোমাদের উদ্দীপকে দেয়া আছে,
একটা হলো এ ভেক্টর, একটা বি ভেক্টর এবং আর একটা হচ্ছে সি ভেক্টর। এখন এই তিনটা ভেক্টরের মধ্যে 1 নম্বর কোশ্চেনে বলছে এ এবং বি ভেক্টর এর মধ্যে ডট গুণ করতে, এ ডট বি, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট গুণ করতে বলছে। তাহলে চলো আমরা একটু ডট গুণটা করি। ডট গুণটা করা খুবই সহজ, সহগগুলা শুধু গুণ হবে। তাহলে প্রথম কোশ্চেনটা যেহেতু খুবই সহজ, আমি এখানেই সলভ করা শুরু করি। সমাধান। তাহলে প্রথমে আমরা লিখি এ ডট বি। এ ভেক্টরের মানটা কত? 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা যদি সৃজনশীলের গ নাম্বারে আসে তাহলে কষ্ট করে সাইড নোটে এ ভেক্টর আর বি ভেক্টর যেগুলো দেয়া আছে সেগুলো লিখে দিও। আচ্ছা, আর এটা কত? i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তো দেখো ডট গুণফলের নিয়ম কি? সহগগুলার গুণ করতে হবে। এ ভেক্টরের i এর সহগ কত? এ ভেক্টরের i এর সহগ হচ্ছে 6, বি ভেক্টরের i এর সহগ কত? 1, তাহলে গুণফল হচ্ছে 6। এ ভেক্টরের j এর সহগ হচ্ছে -2, বি ভেক্টরের j এর সহগ হচ্ছে +3, তাহলে -2 * +3 করলে কত আসবে? -6। আচ্ছা, এ ভেক্টরের k এর সহগ হচ্ছে 5, বি ভেক্টরের k এর সহগ হচ্ছে -4, তাহলে গুণফল হচ্ছে -20। তাহলে অ্যান্সার হচ্ছে -20। এটাই কিন্তু অ্যান্সার, শেষ। অতি সহজ। দেখো ডট গুণফলের আউটপুট কিন্তু একটা স্কেলার রাশি, এখানে কোনো i j k নাই। যেহেতু এটার আউটপুট একটা স্কেলার রাশি তাই ডট গুণফলের আরেকটা নাম হচ্ছে স্কেলার। এবার পরেরগুলো আমরা এক এক করে এই পাশে করতে থাকি। 2 নম্বরের সলিউশন। দেখো 2 নাম্বার বলছে এ আর বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে কিনা। তোমরা একটা লাইন লেখা রাখো, পারলে ভিন্ন কালারের কোনো পেন ব্যবহার করো, যে পেনটাতে তুমি এই লাইনটা লিখবা যেটা তোমার উত্তর করতে সহযোগিতা করবে। লেখো, দুইটি ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব হবে। দুইটি ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব হবে। দুইটি ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব হবে। দুইটি ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা আমি একটু শর্ট করে লিখি। দুইটি ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব হবে, এই কথাটাকে আমি শর্ট করে লিখি। এই যে a ডট b ইজ ইকুয়ালস টু 0 হলে a ভেক্টর লম্ব চিহ্ন b ভেক্টর। এখন আমি কেন এই কথাটা বললাম, কেন দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব? আচ্ছা দেখো, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে তাদের ডট গুণফল করি। ধরো একটা ভেক্টর a আর একটা ভেক্টর b, তাদের ডট গুণফল করি। a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। থিটাটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে দেখো ab cos থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, cos 90, আর আমরা জানি cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে টোটাল অ্যান্সার কত আসছে? তাহলে দেখো a ডট b মানে দুইটা ভেক্টর ডট গুণফল 0 কখন আসছে? যখন থিটা এর মান 90 ডিগ্রি। থিটা এর মান 90 ডিগ্রি মানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে এই জন্য আমরা বলছি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব হবে। তাহলে এখন দেখো তো আমাদের প্রশ্ন বলছে এ আর বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা। তাহলে পরস্পর লম্ব কিনা এটা আমরা যাচাই করবো কিভাবে? যদি এরকম দুইটা ভেক্টর নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই দুইটা ভেক্টর লম্ব কিনা, আমরা তাদেরকে ডট গুণ করব। ডট গুণফলের অ্যান্সার যদি 0 হয় তাহলে লম্ব, আর যদি 0 না হয় তাহলে লম্ব হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? উত্তরটা এটাকে একটু মিশাই দেই। এটা তো আসলে উত্তর না, এটা তো বুঝাইলাম যে কেন আমরা ডট গুণফল 0 হলে লম্ব বলতেছি। তাহলে এই দুইটা ভেক্টরকে আমাকে ডট গুণ করতে হবে। তাহলে a ডট b, দেখো তো a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণফল অলরেডি আমি করে রাখছি না? এই যে এইখানে অলরেডি আমি করে রাখছি, তাহলে নতুন করে আর করার তো দরকার হচ্ছে না, আমি আর করে দেখাচ্ছি না। তোমার যদি ইন্ডিভিজুয়াল এটা একটা কোশ্চেন আসে তাহলে তোমাকে করতে হবে, অ্যান্সার হলো -20। তাহলে দেখো আমি লিখতে পারি a ডট b ইজ নট ইকুয়ালস টু 0, অতএব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়। বুঝতে পারছি? ভেক্টর দ্বয় লম্ব কিনা যাচাই করবো কিভাবে? আমরা ডট গুণ করব। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হচ্ছে না। উপরে কি লিখবা জানো? এটার উত্তরের শুরুতে লিখবা যে আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে তারা পরস্পর লম্ব হয়, মানে যে লাইনটা তোমরা লিখলা। তো এই যে এইটাকে আমরা একটু বাংলায় বিবৃতি আকারে লিখব। তাহলে এবার 2 নাম্বার কোশ্চেন সলভ।
তাহলে পরস্পর লম্ব না, মানে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। দেখো পরের কোশ্চেন কি করছে, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। 90 ডিগ্রি না, তুমি বললা যে 90 ডিগ্রি হয়নি, তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে তাহলে কত ডিগ্রি কোণ। এখন আর একটা কালার পেন দিয়ে একটা ইনফরমেশন লেখ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য সবসময় ডট গুণ ব্যবহার করবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য সবসময় ডট গুণ ব্যবহার করবে। এই 3 নাম্বার উত্তরের শুরুতেই আর কি মাল্টিপল কালার ব্যবহার করলে ভালো হয়, মানে এগুলা চোখে পড়বে। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য সবসময় ডট গুণ ব্যবহার করবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য সবসময় ডট গুণ ব্যবহার করব। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য সবসময় ডট গুণ ব্যবহার করব। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য সবসময় ডট গুণ ব্যবহার করব। ক্রস গুণ দিয়েও কিন্তু করা যায়, কিন্তু আমরা করব না, ক্রস গুণ দিয়ে করা কষ্ট। আমরা চ্যানেলে একটা ক্লাস আপলোড দিয়ে রাখছি, সেখানে ক্রস গুণফলের সাহায্যে কিভাবে মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায় সেটা শেখানো হয়েছে। তবে ওটা আসলে কখনো আমরা অ্যাপ্লাই করবো না, একটু বড় হয়। তো তোমাদের যদি কারো দেখার প্রয়োজন হয় ক্রস গুণফলের ক্লাসটা দেখে নিতে পারো, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এখন দেখো আমরা কি করতেছি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে যাচ্ছি। এর জন্য উপায়টা আমরা কি বললাম, ডট গুণ করব। তাহলে দেখো আমাকে বলছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে, তাহলে আমাকে কি করতে হবে, এ আর বি এর ডট গুণ করতে হবে। তাহলে চলো এ আর বি এর ডট গুণ করি আমরা, এ ডট বি। তাহলে এ ডট বি সমান সমান কি লেখা যায়, এ বি কস থিটা। এই যে থিটা, এই থিটার পরিচয়টা কি ছিল, এই থিটার পরিচয় ছিল ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এই থিটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটু কাজ করি, cos থিটা ইকুয়ালস টু লেখা যায় a ডট বি ডিভাইডেড বাই এ বি। এখন উপরে আছে a ডট বি, তাহলে a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণ করতে হবে। তাহলে a ভেক্টরের মান তো আমরা জানি 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ডট b ভেক্টরের মানটাও জানি i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডিভাইডেড বাই, দেখো নিচে কি আছে, শুধু আছে a, শুধু আছে b, এর উপরে কি কোনো ভেক্টর চিহ্ন আছে, না। তাহলে এরকম ভেক্টর চিহ্ন ছাড়া কি রিপ্রেজেন্ট করে, শুধুমাত্র ওই ভেক্টরের মান। ভেক্টর চিহ্ন ছাড়া কি নির্দেশ করে, শুধুমাত্র ওই ভেক্টরের মান। তাহলে দেখো এ ভেক্টর হচ্ছে একটা অবস্থান ভেক্টর আকারে দেয়া আছে। তাহলে এরকম অবস্থান ভেক্টরের মান আমরা কিভাবে নির্ণয় করতাম, অবস্থান ভেক্টরের মান নির্ণয় করতাম রুট ওভার দিয়ে i এর সহগের উপর স্কয়ার প্লাস j এর সহগের উপর স্কয়ার প্লাস k এর সহগের উপর স্কয়ার। আমি যদি একটু বোঝানোর জন্য এভাবে লিখি, ধরো কোনো একটা অবস্থান ভেক্টর ও এ যদি হয় এরকম xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, মানে x অক্ষের স্থানাঙ্ক, y অক্ষের স্থানাঙ্ক, z অক্ষের স্থানাঙ্ক, তাহলে এই ও এ ভেক্টরের মান হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, মানে সহগগুলার বর্গের যোগফলের বর্গমূল, সহগগুলার বর্গের যোগফলের বর্গমূল। তাহলে এখানে দেখো এ ভেক্টরের মান, তাহলে প্রথমে একটা সুন্দর রুট ওভার দিব, তারপরে এ ভেক্টর i এর সহগ 6 তারপরে স্কয়ার প্লাস j এর সহগ তারপরে স্কয়ার, তারপরে প্লাস k এর সহগ তারপরে স্কয়ার, রুট ওভার ক্লোজ। তারপরে আবার বি ভেক্টরের মান, আবার রুট ওভার i এর সহগ 1 এর উপর স্কয়ার প্লাস j এর সহগ 3 এর উপর স্কয়ার প্লাস k এর সহগ -4 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে মান কিভাবে নির্ণয় করে এর আগে আমি দেখাইছিলাম, রুট ওভার দিয়ে i এর সহগের উপর স্কয়ার, j এর সহগের উপর স্কয়ার, k এর সহগের উপর স্কয়ার। এখন দেখো উপরে দুইটা ডট গুণ a আর b, এটা ডট গুণ তো আমি করেই রাখছি, নতুন করে আর করে দেখানোর দরকার নাই। আমি অ্যানসারটা লিখে রাখি -20, অ্যানসারটা লিখলাম কত, -20। আর এই পাশে রুট ওভার করলে কত আসছে দেখো তো একটু কেউ, 5 এর উপর স্কয়ার করলে হয় 25, 2 এর উপর স্কয়ার করলে হয় 4, 29, 29 আর 36 কত হয়, তাহলে 29 30 35 75, রুট ওভার 75 না সরি 65, রুট ওভার 65, দেখো তো তাই হয় কিনা, রুট ওভার 65 না। আচ্ছা, আর এই পাশে 4 4 এর 16, 16 আর 1 এর 17 আর হচ্ছে 9, 17 আর 9 কত হয় 26, রুট 26, ঠিক আছে কি। আচ্ছা, এবার দেখো বাম পক্ষে আমার কি ছিল, cos থিটা ছিল, তাই না, আমার তো cos থিটা দরকার না, আমার শুধু থিটা দরকার। থিটা মানে কি, ওই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, থিটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে থিটার সাথে cos আছে গুণ অবস্থায়, এপাশে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে ইনভার্স দিয়ে -20 ডিভাইডেড বাই রুট ওভার 65 রুট ওভার 26। তোমাদের কাছে যে দামি দামি ক্যালকুলেটর গুলো আছে তাদেরকে কমেন্ট করলে সে এখন অ্যান্সারটা দিয়ে দিবে। একটু কেউ একজন 119.11 ডিগ্রি, ঠিক আছে তো, দেখি একবার একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ।
আগের ম্যাথে আমাদেরকে দেখতে বলছিল দুইটা ভেক্টরের লম্ব কিনা। লম্ব মানে মধ্যবর্তী কোণ হওয়া দরকার ছিল 90 ডিগ্রি। দেখো লম্ব কি হয়েছে? হয়নি। তার কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না। দেখো তো মধ্যবর্তী কোণ কত আসছে? 119। তার মানে তো লম্ব না, লম্ব হলে তো 90 ডিগ্রি হইতো। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমরা যতবারই যে কোনো দুইটা ভেক্টর যদি মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, যদি অবস্থান ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে সরাসরি আমরা ডট গুণ করব। প্রথমে একটু ধরে নিতে পারো যে ধরি ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা হলে, এরকম একটু ধরে নিবা। তাহলে যখনই আমাদেরকে ডট গুণ করতে বলবে আমরা চেষ্টা করব এরকম, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে আমরা চেষ্টা করব ডট গুণের মাধ্যমে এই অ্যান্সারটা করা। এখন তো ডট গুণের মাধ্যমে অ্যান্সার করতে কি খুব বেশি কষ্ট হইলো? না, আশা করা যায় এটা সহজ হয়ে গেছে। তাহলে এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমি একটু মিশাই দিয়ে কয় নাম্বার 4 নাম্বার কোশ্চেনের দিকে যাই। এম এর মান কত হলে এ ও সি পরস্পর লম্ব হবে? এ ভেক্টর আর সি ভেক্টর পরস্পর লম্ব হবে। আমাদের 4 নাম্বার কোশ্চেনে কি বলছে? এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? লম্ব। আমরা একটু আগে কি শিখলাম? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হতে গেলে তাদের ডট গুণফল কি হতে হয়? 0। দুইটা ভেক্টর পরস্পর লম্ব হতে গেলে তাদের ডট গুণফল 0 হতে হয়। কোন দুইটা ভেক্টর এখানে? এ ভেক্টর আর সি ভেক্টর। তাহলে প্রশ্নে বলে দিয়েছে তারা পরস্পর লম্ব, তাহলে এই দুটো ভেক্টরের ডট গুণফল 0 অবশ্যই হতে হবে। তাহলে আমরা একটু এখান থেকে কাজটা শুরু করি। তাহলে 4 নাম্বার, তাহলে প্রশ্ন মতে যেহেতু ডট গুণ লম্ব বলছে, তাহলে অবশ্যই এ ভেক্টর আর সি ভেক্টরের ডট গুণফল কি হবে? 0। তুমি প্রথমে এটা বলে নিবা যে আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল হয় 0। তাহলে a ডট c ইকুয়ালস টু 0। তাহলে দেখো এ ভেক্টরের মানটা আমরা একটু লিখি 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট সি ভেক্টরটা কত? 6i ক্যাপ প্লাস mj ক্যাপ প্লাস 2k ক্যাপ ইকুয়ালস টু 0। এখন এই যে প্রশ্ন আমরা করতেছি এটা কিন্তু আমাদের অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে এম এর মান কত হলে লম্ব হবে এই টাইপের প্রশ্ন খুব পছন্দ করে। আমি কোশ্চেন ব্যাংকে দেখলাম যে এই কোশ্চেনগুলো বেশি আসছে, ওরা প্রায় দেয়, খুবই পছন্দ করে আর। তাহলে এখন দেখো ডট গুণফল করা তো আমরা সবাই পারি, আই এর সহগের সাথে আই এর সহগ গুণন। তাহলে 6 6 36 মাইনাস 2m প্লাস 10 ইকুয়ালস টু 0। জিনিসটা বুঝতে পারছি আমরা? কি করলাম? সহগগুলোর গুণ করলাম। যেহেতু সহগের এখানে মান ছিল m, তাহলে mটাই আমরা হচ্ছে এখানে রেখে দিলাম। তাহলে এই জায়গায় কত আসতেছে দেখো 36 প্লাস 10, তাহলে 2m ইকুয়ালস টু কত আসবে? 46 মাইনাস না শুধু 46। তাহলে m ইকুয়ালস টু কত আসবে ভাইয়া? 23। মাইনাস হবে না, দেখো আমি আসলে কি করছি। 36 প্লাস 10 ইকুয়ালস টু 2m, এটা করছি, মানে দুইটা চেঞ্জ করছি, একবারে ঘুরাই লিখছি। তাহলে m এর মান যদি 23 বসাও তাহলে চাই কি হবে? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তুমি এটা ক্রস চেক করতে পারো। m এর জায়গায় 23 ধরো, ধরে a আর c কে ডট গুণ করো, দেখবে অ্যানসার 0। m এর জায়গায় 23 ধরে a আর c কে ডট গুণ করো, তাহলে দেখবে অ্যানসার 0। কিভাবে? আমি একটু মনে মনে এখানে করে দেখাই। মনে মনে ওখানে ধরো 23 আছে, তাহলে 6 6 36 মাইনাস 23 দুগুণ 46 প্লাস কত আসতেছে 10 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো 0ই আসতেছে না, এটা গুণ করলে 0 আসতেছে না। আর দুটো ভেক্টর ডট গুণফল 0 হলে তারা পরস্পর কি হবে? লম্ব। তাহলে নিচে মন্তব্য কি করবা? অতএব m এর মান 23 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এটা কিন্তু এমসিকিউতে আসে, খুবই কমন। তাহলে 4 নাম্বার কোশ্চেন আমরা আশা করি বুঝতে পারছি। 4 নাম্বার কোশ্চেন বুঝতে পারলে আমরা চলে আসি 5 নাম্বার। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে দেখো আমরা এখানে এ ভেক্টরকে কল্পনা করি, আর এইটা ধরো আমাদের সেই বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। দেখো আগে লম্ব বিক্ষেপটা বুঝতে হবে। এ ভেক্টর বরাবর লম্ব বিক্ষেপ বের করতে বললে আমরা এর আগে ভেক্টর বিভাজনের ক্লাসে পড়ছিলাম। এখানে মনে মনে আমরা একটা টর্চ লাইট কল্পনা করব, সোজা আলো দিবে যে টর্চ লাইটটা, সোজা আলো দিলে ঠিক এতটুকু জায়গা জুড়ে ছায়া পড়বে, আর যতটুকু জায়গা জুড়ে ছায়া পড়বে সেটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এইটুকু বরাবর লম্ব বিক্ষেপ হচ্ছে বি কস থিটা। সহজ করে বললে যেদিকে সাথে থিটা সেদিকে হচ্ছে কস। তাহলে দেখো একটা মজার বিষয়, যার লম্ব বিক্ষেপ তার সাথে কস থিটা। দেখো এখানে কি বলছে? বি এর লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ। তাহলে এ বরাবর হোক বা সি বরাবর হোক, যে বরাবরই হোক বি কস থিটাই হবে। যদি বলতো সি এর লম্ব বিক্ষেপ তাহলে আসতো সি কস থিটা। যদি বলতো এক্স এর লম্ব বিক্ষেপ তাহলে আসতো এক্স কস থিটা। তাহলে যার লম্ব বিক্ষেপ তার কস থিটা। আর থিটাটা কি? যে দিক বরাবর লম্ব বিক্ষেপ নিচ্ছ তার সাথে ওই ভেক্টরের মধ্যবর্তী কোণ।
তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা, থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে লম্ব বিক্ষেপ বের করতে বলছে মানে আমাকে বি কস থিটা বের করতে বলছে। আমরা যখন ডট গুণফলের ক্লাসের তাৎপর্য পড়ছিলাম একটু আগে, আমরা যখন পড়ছিলাম তাৎপর্য, সেখানে বলছিলাম ডট গুণ করলে লম্ব বিক্ষেপ পাওয়া যায়, ডট গুণ করলে কিন্তু লম্ব বিক্ষেপ পাওয়া যায়। তাহলে দেখি সেটা আমরা এখানে কাজে লাগাইতে পারি কিনা। তাহলে এরকম লম্ব বিক্ষেপ বের করতে পারলে আমরা ডট গুণ করি, তাহলে কি আসবে এ বি কস থিটা। দেখো এই যে বি কস থিটা এইটুকুই তো বের করতে বলছে। আগে বুঝতে হবে যে লম্ব বিক্ষেপ মানে কতটুকু। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে বি কস থিটা, তাহলে তোমাকে বি কস থিটা বের করতে বলছে। তাহলে বি কস থিটা বের করো। বি কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই শুধুমাত্র এ ভেক্টরের মান। এখন দেখো এ ডট বি আমি বেশ কয়েকবার করছি, আর করতে চাচ্ছি না। এ ডট বি করলে কত আসবে সেটা তোমরা অলরেডি বুঝে ফেলছো, এখানে বসাইতে হবে। আর এ ভেক্টরের মান আমি বের করে দেখাইছি, আরেকবার একটু দেখাই। এ ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 6 এর উপর স্কয়ার প্লাস মাইনাস 2 এর উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার। এটা করলে আসবে উপরে -20 আর নিচে আসবে কত বলো তো, রুট ওভার 75। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এ ভেক্টর বরাবর 65, সরি 75 না 65, খুবই সরি। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আশা করি তোমাকে যদি বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলে তাহলে কিন্তু পারবা। পরের কোশ্চেনটাই আমাকে সেটা করতে হবে। এটা যদি বুঝে ফেলি তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন আমি এইটুকু জায়গার ভিতরে ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে হচ্ছে -20 ডিভাইডেড বাই রুট ওভার 65, এটা হলো আমাদের অ্যান্সার। দেখো 6 নাম্বার কোশ্চেন আমাকে কি বলছে। 6 নাম্বার কোশ্চেন বলছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। তো আমরা যখন ভেক্টর বিভাজনের ক্লাস করছিলাম তখন উপাংশ নির্ণয়ের একটা টেকনিক বলছিলাম যে উপাংশ ইকুয়ালস টু লম্ব অভিক্ষেপ গুণন ওই ভেক্টর বরাবর বা ওই ভেক্টর এর দিকে ক্রিয়াশীল একক ভেক্টর। এই কথাটা ভেক্টর বিভাজন যখন পড়াইছিলাম তখন কিন্তু আমি লিখে দিছিলাম যে উপাংশ ইকুয়ালস টু লম্ব বিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর বা ওই ভেক্টরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর। তাহলে এখন দেখো আমি যদি উপাংশ বের করতে চাই আমাকে অবশ্যই আগে লম্ব বিক্ষেপটা বের করতে হবে। উপাংশ বের করতে চাইলে অবশ্যই আগে লম্ব বিক্ষেপ বের করতে হবে। তাহলে আমারে বলছে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। তো উপাংশ আসলে একটা ভেক্টর রাশি, তার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। উপাংশের মানকেই আমরা লম্ব বিক্ষেপ বলি, আর ওই মানের সাথে দিকটা অ্যাড করে দিলেই সেটা উপাংশ হয়ে যায়। তাহলে উপাংশ বের করতে হলে আগে আমাকে কিন্তু লম্ব বিক্ষেপটা বের করতে হবে। তাহলে আমি আগে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতে চাই। বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ আমি বের করতে চাই। তাহলে ধরো এই যে এইটা আমাদের হচ্ছে বি ভেক্টর আর এইটা ধরো আমাদের এ ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ এতটুকু, এতটুকু হচ্ছে এ cos থিটা। তাহলে আগে লম্ব বিক্ষেপ বের করি পরে উপাংশ দেখব। তাহলে আগে আমরা একটু লম্ব বিক্ষেপ বের করি যে বি ভেক্টর বরাবর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ এ cos থিটা হলে, তাহলে লম্ব অভিক্ষেপ বের করার জন্য আমরা ডট গুণ করব। তাহলে সেটা কিভাবে করব, এ ডট বি সমান সমান এ বি cos থিটা। এবার দেখো তোমাকে বের করতে হয়েছে এ cos থিটা বের করতে হচ্ছে, এ cos থিটা যেহেতু এ এর লম্ব বিক্ষেপ। তাহলে এ cos থিটাটুকু রেখে বাকিগুলো পার করে দাও, বাকি বলতে শুধু বি থেকে যায়। তাহলে উপরে থাকতেছে এ ডট বি, নিচে হচ্ছে শুধুমাত্র কি বলতো বি। বি বলতে বি ভেক্টরের মান। এখন এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ কিন্তু আমি অলরেডি করছি, এই জন্য আবার দেখাইতে চাচ্ছি না। তাহলে এখন এ ডট বি হচ্ছে -20 আর ডিভাইডেড বাই বি ভেক্টরের মান কত, এটাও আমি কিন্তু একবার বের করে দেখাইছি। বি ভেক্টরের মান হচ্ছে √26। তাহলে আমি যেহেতু এখানে আরেকটা নতুন প্রশ্ন এখানে একটু জায়গা রেখে করে দেই যে এখানে ভেক্টর দ্বয়ের মান বসাইতে হবে i + j + k এরকম। আর এখানে বি ভেক্টরের মান হচ্ছে √1² + 3² + -4 এর উপর স্কয়ার। তাহলে দেখো a cos b কত আসতেছে
a cos b আসতেছে মাইনাস 20 ডিভাইডেড বাই √26। এটা কিন্তু অ্যান্সার শেষ হয়নি। যদি বলতো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে এখানে অ্যান্সার শেষ হয়ে যেত, কারণ লম্ব বিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি, শুধু মান। এবার দিক লাগবে। দেখো আমরা বলছি উপাংশ মানে লম্ব বিক্ষেপ ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর, তার লম্ব বিক্ষেপ আমি বের করতে পারছি। ওই দিক বরাবর বলতে এই যে দেখো বি বরাবর, ওই ভেক্টরের দিকে, ওই ভেক্টরের দিকে বলতে বি ভেক্টরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর। তাহলে বি ভেক্টরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর আমাকে আগে বের করতে হবে। আমি এই অংশটুকু উপরে করি, বি ভেক্টরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর। আমরা অধ্যায়ের যখন একদম শুরুর দিকে ছিলাম, একক ভেক্টর যখন পড়াইছিলাম, তখন বলছিলাম যে কোন ভেক্টরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর বা কোন ভেক্টরের সমান্তরালে ক্রিয়াশীল একক ভেক্টর আমরা কিভাবে বের করতে পারি? ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে। কোন ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। কোন ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমার দরকার ওই ভেক্টরের দিকে একক ভেক্টর, ওই ভেক্টর বলতে বি ভেক্টর, বি ভেক্টরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর দরকার। তাহলে আমি লিখি বি ভেক্টর এর দিকে ক্রিয়াশীল একক ভেক্টর। একক ভেক্টরকে সাধারণত ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, উপরে টুপি চিহ্ন দেওয়া। তাহলে একক ভেক্টর আমরা কিভাবে বের করব? ওই ভেক্টর রাশিকে তার মান দিয়ে ভাগ করব। তাহলে ওই ভেক্টর রাশি হচ্ছে বি, তার মান হচ্ছে বি, এরকম মডুলাস দিয়ে দিলাম। এখন বি ভেক্টর কত? i প্লাস 3j মাইনাস 4k। আর এই ভেক্টর রাশির মান কত? √1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 4 এর উপর স্কয়ার। তাহলে কি আসতেছে? i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডিভাইডেড বাই √26। তাহলে এখন উপাংশের দুটো আলাদা আলাদা অংশ আমাদের বের করা হয়ে গেছে। লম্ব বিক্ষেপ আমি আলাদা করে বের করছি, ওই ভেক্টরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর আলাদা আলাদা করে বের করছি। এখন এই দুটো পাশাপাশি গুণ আকারে লিখলেই উপাংশ পাওয়া যাবে। তাহলে অতএব বি ভেক্টর বরাবর এ ভেক্টর এর উপাংশ ইকুয়ালস টু, তাহলে উপাংশ ইকুয়ালস টু লম্ব বিক্ষেপ ইনটু, তাহলে লম্ব বিক্ষেপ কোনটা? মাইনাস 20 ডিভাইডেড বাই √26 ইনটু ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর। ওই দিক বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর ছিল কি? বি। তাহলে আমি একটা কাজ করি, প্রথমে এভাবে লিখি যে a cos থিটা ইনটু বি ভেক্টর। a cos থিটা তো বের করছি, সেটা কত? মাইনাস 20 ডিভাইডেড বাই √26 ইনটু বি ক্যাপ মানে একক ভেক্টর i প্লাস 3j মাইনাস 4k ডিভাইডেড বাই √26। তাহলে দেখো দুইটা √26 আসতেছে না, তাহলে শুধু 26 লেখা যাবে। তাহলে কি আসতেছে? মাইনাস 20 ডিভাইডেড বাই 26 ইন্টু i প্লাস 3j মাইনাস 4k। কেউ যদি চাই একটু কাটাকাটি করে ছোট করতে পারে। ছোট করলে কত আসবে? উপরে আসবে 10, নিচে আসবে 13। তাহলে উপরে আসবে 10, নিচে আসবে 13, একবারে লিখলাম। উপরে আসতেছে 10, নিচে আসতেছে 13। কিভাবে আসছে বলতো? 26 √26 মিলে শুধু 26, আর উপরে 20, নিচে হচ্ছে 26 থাকলো। তাহলে 10 দিয়ে কাটলে, সরি 2 দিয়ে কাটলে উপরে 10, নিচে 13। এটাই হচ্ছে অ্যান্সার। না কাটাকাটি করলে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে অ্যান্সার। কোনটার মান? শুধু বি এর মান, অবস্থান ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে? √i এর সহগের উপর স্কয়ার, j এর সহগের স্কয়ার, k এর সহগের উপর স্কয়ার। এই যে 1 এর স্কয়ার, 3 এর স্কয়ার, মাইনাস 4 এর উপর স্কয়ার। দেখো উপাংশ বের করা কি বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে এবার আছে হচ্ছে এ ভেক্টর x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা আমরা করব। নিচের অংশ মিশাই দিলাম, আশা করতেছি নিচের অংশ তোলা হয়েছে। যে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে উপাংশটা, সে আর এত বড় করবে না, সে কাজটা শুরু করবে এখান থেকে। a cos θ সমান a ডট b ডিভাইড বাই b, আর b ক্যাপ সমান b ডিভাইডেড বাই b মডুলাস। তারপরে পাশাপাশি করে দিলেই হয়ে যায়, তাহলে আর এত বড় করা লাগে না। তোমরা ফার্স্ট টাইমের জন্য আমি একটু ভেঙে ভেঙে করে দেখাইছি না, ওগুলো আলাদা আলাদা করার পর দেখান লাগবে না, একবার এটার ভিতরে করতে পারবে, একবারের ভিতরে নিতে পারবে।
আচ্ছা এবার 7 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে, বলছে এ ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে। এখন আমরা একটু আগে একটা কথা লিখলাম, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললেই আমরা ডট গুণ করবো যদি অবস্থান ভেক্টর আকারে থাকে। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললেই ডট গুণ করবো। এখনো তো আমাদেরকে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে কার কার, এ ভেক্টরের এক্স অক্ষের সাথে। তা মনে মনে কল্পনা করলাম এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এদের মধ্যবর্তী কোণ ধরো থিটা অফ এক্স, এটা বের করতে বলছে। এ ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা অফ এক্স, এটা বের করতে বলছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বললে আপনি বলছেন ডট গুণ করতে, সেক্ষেত্রে তো দুইটা ভেক্টর থাকা লাগে। এটা একটা ভেক্টর, এখানে যদি একটা ভেক্টর থাকতো তাহলে এ ভেক্টর ডট সেই ভেক্টর লিখতাম। ধরো এটা এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আছে, ধরো হচ্ছে সি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর সি ভেক্টরের ডট গুণ আমি করে দিতাম, সুন্দর সুন্দর একটা অ্যান্সার চলে আসতো। কিন্তু এবার আমাকে বলছে এক্স অক্ষের সাথে ক্রিয়াশীল কোণ মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের দিকে তো কোনো ভেক্টর আছে বলেই দেয়নি, তাহলে এখন কিভাবে করব? তাহলে ভাইয়া খুবই সহজ, এক্স অক্ষের দিকে এমন একটা ভেক্টর নিবা যাতে মানের কোনো পরিবর্তন হয় না। এক্স অক্ষের দিকে এমন একটা ভেক্টর নিবা যাতে মানের কোনো পরিবর্তন না হয়। এক্স অক্ষের দিকে ক্রিয়াশীল সেই ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আয়ত একক ভেক্টর। আয়ত মানের কেন পরিবর্তন হবে না? আয়ত একক ভেক্টরের মান হচ্ছে 1, নিলেও যা হবে না নিলেও তাই হবে। আসলে এখানে তুমি শুধু আই ক্যাপ না নিয়ে 3 আই ক্যাপ 4 আই ক্যাপ যে কোনো মানে হাজার হাজার আই ক্যাপ নিলেও কোনো সমস্যা হইতো না, আসলে ওটার কোনো ভূমিকাই নেই। তাহলে এখন কি করবো আমরা, আমি ধরে নিছি এক্স অক্ষের সাথে থিটা অফ এক্স কোণ উৎপন্ন করছে এবং এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ। তাহলে এই কথাটা একটু প্রয়োজনে লিখে দিব যে ধরি এ ভেক্টরটি এক্স অক্ষের সাথে থিটা অফ এক্স কোণ উৎপন্ন করে, থিটা অফ এক্স কোণ উৎপন্ন করলো। তাহলে এবার যদি আমি অন্য একটা ভেক্টরের সাথে ধরতাম তাহলে সেই ভেক্টরের ডট গুণ করতাম, যেহেতু এক্স অক্ষের সাথে বলছে তাহলে এক্স অক্ষের সাথে ক্রিয়াশীল যে ভেক্টর তার সাথে ডট গুণ করতে হবে। এ ডট বি করতাম যদি বি ভেক্টর থাকতো, বি তো নাই, কি আছে এবার আই ক্যাপ। তাহলে এ ডট আই, তাহলে এ ডট আই মানে কি এ আই কজ থিটা, থিটা অফ এক্স, এক্স অক্ষের সাথে কর। দেখো এটা কি বুঝতে পারছো, এ ভেক্টরের সাথে আই ভেক্টর কেন গুণ করলাম, কারণ আমাকে এক্স অক্ষের সাথে বলছে, তো এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল ভেক্টরই হচ্ছে আই ক্যাপ। তুমি এখানে আই ক্যাপের জায়গায় 2 আই ক্যাপ 5 আই ক্যাপ যে কোনো আই ক্যাপ দিতে পারো, আমি দেখাচ্ছি যে কেন কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এই থিটা অফ এক্সটা বের করতে হবে, তাহলে cos থিটা অফ এক্স ইকুয়ালস টু a ডট আই ডিভাইডেড বাই এ আই লিখলাম। এখন ডট গুণ করব, এ ভেক্টরের মান কত, সো এ ভেক্টরটা কত 6 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ ডট আই ক্যাপ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, করতে করতে অবস্থা খারাপ হয়ে গেল, একই জিনিস 6 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আচ্ছা এবার হচ্ছে শুধু আই, শুধু আই মানে আই এর মান, আই একক ভেক্টরের মান, একক ভেক্টরের মান কত 1, তাহলে ওই একটা আমরা এখানে গুণ করলাম, ঠিক আছে। এবার উপরে তো করতেছি কি ডট গুণফল, উপরে কি করতেছি ডট, ডট গুণ গুণ। তাহলে উপরে দেখো তো ডট গুণফলের নিয়মটা কি, আই এর সহগের সাথে আই এর সহগ গুণ। এখানে আই এর সহগ হচ্ছে 6, এই জায়গায় আই এর সহগ কত 1, তাহলে 6 গুণন 1 করলে 6। দেখো তো পরে জে এর সহগ এখানে কত -2, এখানে জে এর সহগ কত নাই, তাহলে গুণফল হবে কোনো গুণফল কিন্তু হবে না। এখানে কে এর সহগ 5, এখানে তো কে নাই, তাহলে গুণ করাই যাবে না, তাহলে থাকবে শুধুমাত্র কি 6 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান হিসাব নিকাশ করতে আমরা বেশ কয়েকবার, এটা আসবে √65। দেখো এই পাশে ছিল cos x থিটা অফ x এর সাথে গুণ, এই পাশে যায় কি হয়ে যাবে cos ইনভার্স 1। এখান থেকে তুমি आंसरটা করে নিতে পারবে। কত আসে 41.91 ডিগ্রি লিখলাম। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 41.91 ডিগ্রি, বুঝতে পারছি এটা। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা কিন্তু বের করতে পারলাম। এবার যদি তোমাকে বলতো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ,
যেরকম এই যে পরের মাত্রায় বলছে 8 নম্বরে বি ভেক্টর ওয়াই ও জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করার সময় এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর আই ধরছো, তাহলে ওয়াই অক্ষের সাথে তুমি যদি কোণ নির্ণয় করতে চাও তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর লাগবে। তো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জে দ্বারা প্রকাশ করি। তাহলে বি ভেক্টর যখন ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করবা, বি ভেক্টরের ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে কি করবা? তাহলে দেখো আমরা চাচ্ছিলাম 8 নম্বর কোশ্চেনটা সলভ করতে। 8 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে বি ভেক্টর ওয়াই ও জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। বি ভেক্টরটা ওয়াই ও জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যখন আমরা বের করতে যাচ্ছি তখন এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর আই ক্যাপ ধরছি। তাহলে বি ভেক্টর যদি ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা বের করতে চাই তাহলে আমাকে ধরতে হবে কি বলতো? জে ক্যাপ। তাহলে আমি অত কিছু না লিখে সরাসরি লিখি বি ভেক্টর ডট জে ক্যাপ। তাহলে বি জে কজ থিটা অফ ওয়াই ধরলাম, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে কজ থিটা অফ ওয়াই ইকুয়ালস টু বি ভেক্টর ডট জে ভেক্টর। বি ভেক্টর কত? আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ ডট জে ক্যাপ। ওই যে এ ডট বি জায়গায় বি ডট জে আসছে, ডিভাইডেড বাই শুধুমাত্র কি আসবে নিচে বলতো? বি আর জে, এটা নিচে চলে আসবে। তাহলে বি ভেক্টরের মান রুট ওভার 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার। আর জে ক্যাপ এটার মান কত? জে ক্যাপের মান হচ্ছে শুধুমাত্র 1। তাহলে দেখো উপরে গুণফল কত আসতেছে? উপরে গুণফল আসতেছে 3, নিচে কত আসতেছে? রুট ওভার 26। আর এই পাশে ছিল কি? কজ থিটা অফ ওয়াই। আমাকে বের করতে হবে থিটা অফ ওয়াই। তাহলে কজ ইনভার্স 1 3 ডিভাইডেড বাই রুট ওভার 26। দেখো তো কত আসে? 53.96 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে বলো তো জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা কিভাবে বের করব? কে এর সাথে গুণ করতে হবে। এখন ধরো এই প্রশ্নটাতে আমি প্রথমে বললাম যে এখানে শুধু আই ক্যাপ নাও বা অন্য যে কোনো সংখ্যা নাও, কোনো প্রবলেম হবে না। কেন হবে না? চলো আমি এখানে আই ক্যাপের জায়গায় অন্য কিছু নেই, ধরো আমি লিখলাম 20 আই ক্যাপ। তাহলে এখানে গুণ হবে কার সাথে? 20 আই এর সাথে গুণ হবে। তাহলে এখানে 6 গুণন 20 করলে কত আসবে বলো তো? কত আসবে? 120। তার মানে দেখো উপরে কত আসতেছে? উপরে আসছে 6 ইন্টু 120, তাই আসতেছে না? আর নিচে দেখো, সরি 6 ইন্টু 120 কেন, 6 ইন্টু 20, 6 ইন্টু 20। আচ্ছা, আর ডিভাইডেড বাই কত আসতেছে? রুট ওভার 65 ইন্টু ইন্টু এখানে তো কত ছিল? 20 আই। তাহলে তার মানটা কত? 20 আই এর মান কত? শুধুমাত্র 20। তাহলে শুধুমাত্র 20 বসবে। তাহলে দেখো এটা এটা কাটা না, থাকলো কিছু এটা। তাহলে ওখানে তুমি 20 আই লেখো বা 2000 আই লেখো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লেখো, কোনো লাভ হবে না। শুধুমাত্র কি হবে? ক্যালকুলেশনটা বড় হবে। আমি ক্যালকুলেশন নিজের ইচ্ছায় কেন বড় করব? আমরা চাই আরো ছোট করতে, আমরা কেন বড় করব? বুঝতে পারছি বিষয়টা? ওকে, তাহলে এবার জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ আমরা চাইলে বের করতে পারবো, আশা করা যায়। তাহলে এখন দেখো এটা যদি তোমার অ্যাডমিশনে আসে বা এটা যদি এমসিকিউতে আসে তাহলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এমসিকিউ এর জন্য কোনো শর্টকাট ট্রিক থাকলে ভালো হয়। তাহলে আমরা একটু ট্রিক্সটা লিখে রাখবো এমসিকিউ প্লাস অ্যাডমিশনের জন্য। এমসিকিউ প্লাস অ্যাডমিশনের জন্য দেখো তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যখন বের করতেছো, দেখো তো এই যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতেছো, প্রথমে আসছে cos ইনভার্স 1। তাহলে আমরা লিখি cos ইনভার্স 1 ব্র্যাকেটে উপরে কি থাকতেছে? উপরে থাকতেছে 6। এই 6টা কই থেকে আসছে দেখো তো? আই এর সহগ থেকে আসছে। 6টা কই থেকে আসছে? আই এর সহগ। তাহলে উপরে থাকবে হচ্ছে আই এর সহগ। দেখো তো নিচে কি আসতেছে? রুট ওভার 65। এটা কই থেকে আসলো? এ ভেক্টরের মান। তাহলে আমি নিচে কি করব? ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করব, ভেক্টর রাশির মান। তাহলে আমরা থিটা অফ এক্স কি করব? এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের সময় cos ইনভার্স 1, উপরে আই এর সহগ, নিচে ভেক্টর রাশির মান। দেখি তো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কিভাবে বের করা যায়। এই দেখো এই যে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ যখন করতেছে এইখানে থাকে, তাহলে cos ইনভার্স 1 উপরে থাকতেছে 3। দেখো তো এই 3 সংখ্যাটা কই থেকে আসছে? 3 সংখ্যাটা আসছে জে এর সহগের থেকে। তাহলে এখানে লিখবো হচ্ছে জে এর সহগ ডিভাইডেড বাই, দেখো তো নিচে 26, এটা কই থেকে আসছে? রুট ওভার 26, ওই বি ভেক্টরের মান।
তাহলে জে এর সহগ আর নিচে হচ্ছে ওই ভেক্টর রাশির মান। আর জেড অক্ষের সাথে যখন উৎপন্ন কোণ বের করতেছো তখন তাহলে কি আসবে, উপরে কি আসবে বলতো, কে এর সহগ থাকবে, অন্য কিছু থাকবেই না, ডিভাইডেড বাই নিচে ওই ভেক্টর রাশির মান। তাহলে এমসিকিউ প্লাস অ্যাডমিশনের জন্য আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আশা করি ডট গুণফল রিলেটেড এই কয়েকটা কোশ্চেন করলে আমাদের কাজ হয়ে যাবে, আমরা এর বাইরে কোনো কোশ্চেন হয়তো বা পাবো না। আশা করতেছি এইগুলা করলেই তোমাদের ডট গুণফল ক্লিয়ার, এবং আমার মতে ডট গুণফল হচ্ছে এই অধ্যায়ের সবথেকে সহজ একটা টপিক। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই।